আর রূপাঞ্জনার সঙ্গে আলাপটা কি করে হলো? তোমাদের কি প্ল্যান আছে, এক বছরে কি করার প্ল্যান আছে? বেঙ্গল বিজেপিতে আমি নেই, মিটুতে আমি একমাত্র ভোকাল হয়েছিলাম। আমার জেঠু ছিলেন পরিচালক সুশীল মুখার্জি, জেঠু ছিলেন পার্থ মুখার্জি, ইউজ টু বি আ অ্যাক্টর, ধন্যী মেয়ের মতন। আচ্ছা, আমাদের রীতিমতন উই ইট, স্লিপ, ড্রিঙ্ক, সিনেমা। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে, আপনাদের স্বাগত। আজকে আমার সঙ্গে আছে পরিচালক রাতুল মুখার্জি, এবং ওর সম্পর্কে বলতে গেলে দু একটা সিরিজের নাম বলতেই হয়, যেমন এই মুহূর্তে কালিয়াচক চ্যাপ্টার 1, পালক আর ইকির মিকির, এগুলো তো আমরা দেখেছি, এবং বাকিটা ওর থেকে একটু শুনি আপাতত ও কি কাজ করছে না করছে। আর একটা কথা একটু প্রথমেই বলে রাখি, যেটা বললে ও রাগ করবে কিনা জানি না, এখন হয়তো রাগ করবে না, কারণ মজাই পাবে। সেটা হচ্ছে যে ও আমাদের রূপাঞ্জনার বর, ফলে তো রূপাঞ্জনা আসছে অন দ্য ওয়ে, তো তার মধ্যে ওর সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে না হয় আবার রূপাঞ্জনা আমাদের সঙ্গে যোগ দেবে। ঠিক আছে, শুরু করি কথা। আমার প্রথমেই জানতে ইচ্ছা করে যে তোমার, আমার সত্যি ছোটবেলাটা খুব জানতে ইচ্ছা করে, প্রত্যেকটা মানুষেরই চিনতে গেলে ছোটবেলাটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। তুমি কোথায় কাটিয়েছো, কোন স্কুলে কি পড়েছো? এটা আমার ক্ষেত্রে আমি একটা খুব কসমোপলিটন জায়গায় বড় হয়েছি, থিয়েটার রোডে। এখনো আমার বাবা মা ওখানেই থাকেন। আমার যেহেতু বাবার ট্রান্সফারেবল জব ছিল, হি ইউজ টু ওয়ার্ক ইন এয়ার ইন্ডিয়া, তাই জন্য আমি কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়েছি, অ্যান্ড আই গট টু মিক্স উইথ চিলড্রেন হু হ্যাড different languages, from different parts of, যেহেতু আমরা বাবার ট্রান্সফারেবল জব which I mentioned, তো গুয়াহাটিতে ছিলাম, তারপরে 4 বছর ওখানে থাকার পর we came to কলকাতা, যদিও বেস এখানেই ছিল। তো দ্যাটস হাউ আই গ্রিউ আপ। থিয়েটার রোডেও আমার বাঙালির থেকে অবাঙালি বন্ধুই অনেক। তা তো হবে, থিয়েটার রোডে তো সবাই অবাঙালি বেশি। হ্যাঁ, ক্রিসমাস, দিওয়ালি ইউজ টু বি আ সেলিব্রেশন, দুর্গাপূজাতে খাঁখা করছে কেউ। ঠিকই। আমরা মামার বাড়ি চলে যেতাম। মামার বাড়ি কোথায় ছিল? মামার বাড়ি উল্টোডাঙ্গা। তাহলে ওখানটা আবার পুরো বাঙালি, একটা বাঙালি একটা সেট আপ, ওখানে দুর্গাপুজো হই হই করে পালন করা হতো। তো সেটা আমাদের এখানে পাইনি। তারপরে যা হয়, গ্র্যাজুয়ালি ক্লাস 12 পাস করে আই ডিড মাই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দেন আই ওয়ার্ক ফর আ কম্পিউটার সফটওয়্যার কোম্পানি। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম। কলকাতাতেই চাকরি করতাম। সেটা কি সেক্টর 5? সেক্টর 5 এ। আমার দিদি বাইরে চলে যাওয়ার জন্য আমার মা তখন চাননি যে আমি কোনো বাইরের কোম্পানিতে, সো আই লেফট আ ফিউ কোম্পানিজ which were really good. So I worked for the Tata Group, and I worked there for TCS. আচ্ছা, Tata Consultancy Services এ আমি যখন অ্যানালিস্ট হলাম, তখন আমার মধ্যে একটা মানে during that 3-4 years journey I started feeling that void of the monotony of a desk job, সেটা আমার মধ্যে এসে গেছিল। এবং আমার বাবা এখানে একটা ভীষণ ক্রুশাল পার্ট প্লে করেছিলেন। উনি আমাকে ছোটবেলা থেকে ওয়ার্ল্ড সিনেমা দেখাতেন। তো কাজেই আমার একটা সাবকনশিয়াসে কোনটা ভালো ছবি কোনটা খারাপ ছবি সেটার একটা নিজের মধ্যেই একটা ধারণা সৃষ্টি ছোটবেলা থেকেই হয়ে গেছিল। আই ইউজ টু ওয়াচ গোল্ড রাশ, আই ইউজ টু ওয়াচ ফিল্মস লাইক দ্য বাইসাইকেল থিফ। বুঝতে পেরেছি। তো কাজেই আমার অফকোর্স আই ওয়াজ ভেরি ইনক্লাইন্ড টু দ্যাট। আমার জেঠু ছিলেন পরিচালক সুশীল মুখার্জি, আর এক জেঠু ছিলেন পার্থ মুখার্জি, ইউজ টু বি আ অ্যাক্টর, ধন্যী মেয়ের মতন। আচ্ছা, তো কাজেই আমাদের মানে আই নিউ হোয়াট ফিল্মস আর লাইক। মানে কবে তোমার ওই কি বলবো, ওই স্পার্কটা এলো যে এবার একটু ছবি বানাই? আমি ভীষণ প্ল্যান করে কিন্তু যে কিছুটা করেছি সেটা না যে আমাকে ছবি বানাতে হবে, কারণ আমি তো শুরু করেছিলাম আমার জার্নি অ্যাজ অ্যান অ্যাক্টর। আচ্ছা, আই ডিড
5 টেলিভিশন প্রজেক্টস। আমার প্রথম টেলিভিশন প্রজেক্ট ছিল স্টার জলসায় মেম্বু। আচ্ছা, মেম্বু। তারপরে আমি করি জয়কালী, কলকাতাওয়ালি, নজর, সেকশন 302, এরকম পরপর করতে করতে আবার মানে আই গট আ ফেয়ার আইডিয়া অফ হোয়াটস গোয়িং বিহাইন্ড দ্য ক্যামেরা। বিং আ টেকনিক্যাল গাই, আই অলওয়েজ হ্যাড দ্যাট ইনক্লিনেশন ক্যামেরার পিছনে কি হচ্ছে, কি সবাই মিলে কি তৈরি করছে, কিভাবে লাইট করে, কিভাবে ডিরেক্ট করে। ডেফিনেটলি ওখানে থাকতে থাকতে তো একটা অবজারভার হিসেবেও লোকের একটা ওইটার কাজ করে যায় না একদম। আর রূপাঞ্জনার সঙ্গে আলাপটা কি করে হলো? রূপাঞ্জনার সঙ্গে আলাপ হয়েছিল আমাদের দ্য ওয়াল বলে একটা রেস্টুরেন্টে আমরা প্রথম মিট করেছিলাম। প্রথমে কাজের মাধ্যমে আলাপ হয়নি? না না না, আমরা অ্যাজ ফ্রেন্ডস দেখা করেছিলাম এবং কাজের মাধ্যমে মানে আমরা তারপরে কিন্তু সিন্স বোথ অফ আস লাভড সিনেমা, আমরা একসাথে বসে প্রচুর ছবি দেখতাম, সেটাকে আবার করে দেখতাম। তুমি সরি তোমাকে কাটছে একটু, কিন্তু ওকে ও যে বন্ধু হলো এটা মানে হঠাৎ ঘুম থেকে উঠতে হয় না? মানে নিশ্চয় কারোর মাধ্যম দিয়ে বা কোনোভাবে কাজ করতে গিয়ে বা? না, কোনো কাজের সূত্রে আমাদের কোনো বন্ধুত্ব হয়নি। আমাদের কথা শুরু হয়েছিল এবং বেশ কিছু মাস পরে we decided let's meet. কথা শুরু ছিল মানে ওভার টেক্সট, ওভার ফোনস। তো তারপরে আমাদের মনে হয়েছিল আমাদের দেখা করা হয়তো দরকার, মানে দেখা করা যায়। তারপরে দুজনেরই মনে হয়েছিল এবং তারপরে as I said, nothing was planned in my life. It's the destiny which I believe in. I'm a destiny's child. ভেরি গুড। আর আমাদের এক্ষুনি রূপাঞ্জনা এসেও গেছে, সুতরাং ওকে আমরা এবার ডেকে নেব। হ্যাঁ, দাঁড়াও, এবার ডেকে নিচ্ছি আমরা রূপাঞ্জনাকে, তাহলে বসে একটা সুন্দর গল্প হবে। আচ্ছা, রূপাঞ্জনা প্রসঙ্গে একটু বলে নি, তোমার প্রসঙ্গে একটু বলে নি, যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে রূপাঞ্জনার মধ্যে একটা কিরকম রহস্য আছে। আমি যদি ভুল না করি, এটা আমার নিজের ফিলিং, তুমি বলতে পারবে না যে রূপাঞ্জনা ভীষণ ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দরী, কিন্তু তুমি বলতে পারবে না প্রথাগত সুন্দরী। তুমি বলতে পারবে না রূপাঞ্জনা একেবারে সাংঘাতিক জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, একবার অস্কারে মনোনীত, বলতে পারবে না, কিন্তু রূপাঞ্জনা অসাধারণ অভিনেত্রী। তুমি বলতে পারবে না যে রূপাঞ্জনাকে সব জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু রূপাঞ্জনাকে আমরা সবসময় দেখতে চাই। এই যে একটা রহস্যের মধ্যেও নিজেকে রাখে। এবং লাস্ট যেটা, সেটা রূপাঞ্জনা খুব মানে মানে একেবারে খুব ভালো মা, এবং তার পড়াশোনা কিরকম হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে একেবারে খুব ঠোঁটস্থ থাকে। এক্ষুনি অবশ্য বললো যে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে ওরা গেছিল, ও আগে এসছে, ও পরে এসছে, সুতরাং বোঝাই যাচ্ছে যে কতটা সংসারী তোমরা দুজনেই। সেটা দিয়ে আমরা শুরু করি। ওর সঙ্গে এক্ষুনি কথা হচ্ছিল, ও বলছিল যে তোমার সঙ্গে নাকি টেক্সটে ওর আলাপ। হ্যাঁ, তো সেটা তুমি একটু আমাকে বলো তো, খুলে বলতে চাইছে না ঠিক করে, কি করে ওর আলাপ? এটার মধ্যে একটা রহস্য আছে, তাই জন্য খুলে বলতে চাইছে না। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ আমাদেরকে আলাপ করিয়ে দিয়েছে কোথাও ভাবে, কোনো একটা জায়গায় সূত্র আছে। সেটা বলা যেতে পারে যে আমার বাবা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আর ওর বাবা এক সময় রবীন্দ্রসঙ্গীত শিখতে আমার বাবার কাছে আসতেন, অনেক আগেকার কথা, তখন আমি একদম ছোট ছিলাম। ও আচ্ছা। তো আমাদের মানে গল্পই আরম্ভ হয় আমাদের ছোটবেলা নিয়ে, তো সেখান থেকে হয়তো যোগাযোগটা হয়েছে, আর তারপরে এই বন্ধন। খুব ভালো। আর তোমাদের তো একটা ভীষণ মানে দুজনেরই একটা সাংঘাতিক যোগ হচ্ছে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে, কারণ 19শে এপ্রিল বিয়ে তোমাদের। এটা বেশ ইন্টারেস্টিং একটা ইনসাইট। 19শে এপ্রিল বিয়ে, আর সেটা অদ্ভুতভাবে একটা বেশ ইম্প্যাক্টফুল একটা ছবিও। হ্যাঁ, ছবি তার আগের দিকে যাচ্ছে না, কিন্তু ছবিটাতে একেবারে ঋতুপর্ণ ঘোষের 19শে এপ্রিলটা এমন একটা দিন, ওটা যেন আমরা সিনেমা ভালোবাসি বলে সিনেমাটিক একটা ডেট হয়ে গেছে কোইন্সিডেন্টলি আমাদের। এখনো তো 1 বছরও হলো না। ওইটাই, হ্যাঁ, মানে এখনো হয়নি, মানে হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। সেটাই বলছি, আমরা যতদিন এটা দেখাবো ততক্ষণের মধ্যে হয়তো তার আগেই দেখিয়ে ফেলবো, কি তারপর মানে কাছাকাছি চলে আসছে।
তোমাদের কি প্ল্যান আছে, এক বছরে কি করার প্ল্যান আছে? বড় করে কিছু একটা অনুষ্ঠান নাকি নিজেদের মধ্যে ঘুরে বেড়ানো? কি অ্যাকচুয়ালি আমরা দুজনেই খুব প্রাইভেট মানে মানুষ, এটা বলতে দ্বিধা নেই, তাই জন্যই বোধহয় রহস্য, কারণ আমরা একটু নিজেদের মধ্যে থাকতে ভালোবাসি। যেহেতু বাচ্চাটাও আমাদের এখন বড় হচ্ছে, ইজ ইন অ্যাডোলেসেন্স নাও, তো সেই দিক থেকে আমরা একটু সব কিছুই বজায় রেখে ব্যালেন্সটা যাতে থাকে সেরকমই কিছু করার চেষ্টা করব, পরিবারকে নিয়ে এবং বন্ধুদের নিয়ে। পরিবারকে নিয়ে বন্ধুদের নিয়ে তোমরা ব্যালেন্স করে একটা ছোটখাটো অনুষ্ঠান করবে, মানে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান, তারপরে হয়তো বাইরে ঘুরতে যাবে। তো আমরা দুজনেই ভীষণ ভালোবাসি, রিয়ানা আমাদের মতনই তৈরি হয়েছে, ও ঘুরতে খুব ভালোবাসে, আমরা দুজন ঘুরতে খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি উই লাভ নেচার, আর সেখানে আমার কথা মনে হয় যে নেচার হিলস আস আ লট। যত আমাদের ইন্টারনাল এক্সটার্নাল স্ট্রেসেস থাকে জীবনে, সেগুলো হয়তো ওখানে গিয়ে অনেকটাই মানে শান্তিতে সেই জায়গাগুলো ফুলফিলড হয়ে যায়। থেকে বেরিয়ে একটু একদম নেচার, গ্রিনারি আর পাহাড় সমুদ্র যাই মানে জিওগ্রাফিক্যাল যে কোনো লোকেশনে আমরা চলে গিয়ে নিজেদের একদম একটা ছোট্ট একটা জায়গা নিজেদের নীড় বানিয়ে নিতে পারি। তোমরা তো R3 RRR, তাই তো? RRR, রিয়ান, রূপাঞ্জনা, রাতুল। তোমাদের এই 3R মানে 3 মাস্কেটিয়ার্স বলা যায়, হ্যাঁ, তোমাদের অ্যাডভেঞ্চারাস ট্যুর হয় কি, মানে এরকম কোনো অ্যাডভেঞ্চার? হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস ট্যুরই বোধহয় বেশি হয়। একদম ইনফ্যাক্ট when we went to কাশ্মীর, আমরা কিন্তু ওখানে এত হর্স রাইডস করেছি এবং খুব স্টিপ টেরেন দিয়ে, স্টিপ ভ্যালির পাশ দিয়ে গিয়ে, সো যেখানে মানে অধিকাংশ টুরিস্ট হয়তো যেতে চাইবে না, তো আমরা কিন্তু সেই সব অ্যাডভেঞ্চার উই লাভ দ্যাট। আর রিয়ানো এমন ভাবে আমাদের মতোই হয়েছে, হি ইজ অলসো ভেরি অ্যাডভেঞ্চার লাভিং। রিয়ান মানে আমার কাছে তো গাইড, আমার মনে হয় যে ওরা মানে পাহাড়ে যে কোনো টেরেনে ওরা অনেক তাড়াতাড়ি ব্যাপারটা শিখে নিতে পারে, আর আমি হচ্ছি যে আমার তো ঘোড়াই ট্রেন্ড হয় না। চলো ঠিক করে চলো, তারপরে আমরা মানে উই লাভ অ্যানিমালস অলসো, নেচার লাভার্স, অ্যানিমাল লাভার্স, আমাদের পশু আছে বাড়িতে, তো তোমরা তিনজনেই থাকো? আমরা তিনজন এবং আমাদের পশু নিয়ে। কজন পশু আছে? দুজন, পটকা, ল্যাব্রাডর, পিক্সেল, বিগল। আর ওরা দুজন যেভাবে বাড়িকে ভরাট করে রাখে, সে তো হয়। সো 5 of us ইউনিট, আমরা 5 জনের একটা ইউনিট, আর আমরা ভীষণ হ্যাপি থাকি যখন আমরা 5 জন থাকি। এই মুহূর্তে গাঙ্গুলি বাগানে। হ্যাঁ, আচ্ছা, গাঙ্গুলি বাগানে থাকো। আচ্ছা, আর একটু তোমাদের জিজ্ঞেস করি, মানে ও যেহেতু ওর বাবা মার কথা বলছিলেন, এখন ওর বাবা মা কোথায় থাকেন, তোমার বাবা মা কোথায় থাকেন, এইটা একটু জেনে নিতে ইচ্ছে করে। আমার শ্বশুর শাশুড়ি থাকেন থিয়েটার রোডে, মানে যেটা এখন যেটা আমার বাবা মা থাকেন গড়িয়াহাট রোডে, আর আমরা থাকি গাঙ্গুলি বাগানে। খুব সুন্দর একটা সেটআপ, বুঝতে পারলাম। আচ্ছা, তোমাকে এবার একটু তোমার ছোটবেলা নিয়ে জিজ্ঞেস করবো, কারণ ওর ছোটবেলাটা আমরা তুমি আসার আগে জেনে নিয়েছি। তুমি কোথায় কাটিয়েছো তোমার বাবা মা, তোমার স্কুলিং সবকিছু? প্রথমে কাটিয়েছিলাম গড়চা রোডে, তখন খুব ছোট ছিলাম। গড়চা রোড থেকে আমরা শিফট করে গেলাম গড়িয়াহাটে, যখন আমার কত বয়স, 2 বছর ছিল বা এরকম। তো বাবা যেহেতু সঙ্গীত শিল্পী ছিলেন, তাই জন্য সঙ্গীত শিল্পী, এবং তিনি কাজ করতেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেলে। আর মা ভীষণ সাপোর্টিভ একজন মানুষ, বাবার সাথে এখনো মানে যা টাচউড। তুমি একমাত্র সন্তান? না, আমার দিদি আছে, আমার থেকে 4 বছরের বড়, শি ইজ আ টিচার। তুমি বলছিলে মডার্নাইতে পড়া। হ্যাঁ, তো আমাদের ছোটবেলাটা আসলে I was blessed, BSS, মানে আমাদের বালিগঞ্জ শিক্ষা সদনটা, আমার যেখানে লোকেশন বাড়ি মানে গড়িয়াহাট বাড়ির জাস্ট পাশের ডোরটা হচ্ছে বালিগঞ্জ শিক্ষা সদন, which is now known as the BSS স্কুল। সো ওটার সাথে ভীষণ ফন্ড মেমোরি জড়িয়ে আছে। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে ক্লাসরুমটা একদম আমার স্টাফ রুমটা ছিল একদম আমাদের ফ্ল্যাটের
উল্টো দিকে, সুতরাং আমি বাঙ্ক করলেও মানে সেই যে কি লুকিয়ে লুকিয়ে যেতে হতো। আর যদি ইয়ে হয় মানে কালচারাল অনুষ্ঠান থাকে, আর আমরা খুব পার্টিসিপেট করতাম নেচার্স ক্লাব, ইন্টার স্কুল ফেস্ট ইত্যাদিতে, আমি আর আমার দিদি দুজনেই, আর প্রচুর পুরস্কারও আমরা জিতেছি স্কুলের হয়ে। সুতরাং ওই জায়গা থেকে আমাদের মানে চাহিদাটা ছিল যে তোমরা একটু এসো, রিহার্সাল করে যাও। মানে আমি পড়াশুনোয় মানে I was like হাতে পায়ে লক্ষ্মী, সারাক্ষণ পড়ে যেতাম, 4 আনা 8 আনা। I was very notorious. ছোটবেলা থেকেই প্রচন্ড দুষ্টু একটা বাচ্চা ছিলাম। বসা করতে চাইতে না, না বসাতেই পারতো না আমাকে কেউ পড়তে। হ্যাঁ, এক কাটি ওপরে, মানে সেটা I was blessed যে আমার ঠাকুমা দাদুরাও ছিলেন সঙ্গে, বাবা মারা দুজনেই বাইরে কাজে ব্যস্ত থাকতেন। তো আর মা, হ্যাঁ মা বেশ স্ট্রাগল করেছে নিজের জীবনে, বিং আ ফ্রিল্যান্সার। না আমি বলছি যে বিং আ ফ্রিল্যান্সার্স ওয়াইফ, মানে আমার হ্যাঁ বাবা যখন চাকরি ছেড়ে দেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে, বাবার তো একটাই মাত্র রোজগারের মাধ্যম ছিল গান, অ্যান্ড রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তখন তার জায়গাটা ভীষণ ভালো ছিল সাগর সেনের সময়। তো আই হ্যাভ সিন দ্য ইউনো, আমার ছোটবেলাটা ওয়াজ ভেরি ক্রিয়েটিভ ছোটবেলা। বাড়িতে আমি সেটা দেখেছি, মা সাপোর্ট করার জন্য বলছি যে কাজটা করেছে। মনে করো মা আমার স্কুলের ক্যান্টিনে আমাদের টিচার স্টাফদের জন্য খাবারও বানিয়েছে, শ্বশুর শাশুড়িকে এও দেখে রেখেছে, দেবার এলিং মানে বয়সজনিত কারণে যা হয়, বাচ্চাও সামলেছে, বাবাকেও দেখেছে, বাবা ট্রান্সফারেবল জব হয়েছে। সো ইট ওয়াজ শি ব্যালেন্সড এভরি গড। ও মা কিন্তু শি ওয়াজ আ ভেরি কম্পিটেন্ট ডিরেক্টর অলসো। সেটা তো বলবে, একবার বলতে মানে আমার ছবিটা আগের দিনই দেখলাম, গভর্নমেন্ট ডকুমেন্টারিজ থেকে শুরু করে উনি ভীষণ মানে পপুলার টেলিভিশন শোজ থেকে শুরু করে, ছবি থেকে শুরু করে একটা প্রোডাকশন হাউস ছিল যেটার নাম ছিল লালপাহাড়ি, সরি হৃদয়রঞ্জন ফিল্মস, বাবা মাদের একটা প্রোডাকশন হাউস ছিল। আমরা মানে আমি ছোটবেলাতে অনেকজনকে বাড়িতে আসতে দেখেছি। আমার ঠাকুরদা যেহেতু ডিজে কেমারে ছিলেন, সুতরাং হি ওয়াজ আ কমার্শিয়াল আর্টিস্ট উইথ সত্যজিৎ রায়। আচ্ছা, হ্যাঁ, হি ওয়াজ বেসড ইন লন্ডন অলসো। তো সেই সূত্রে বাড়িতে একটা অন্য পরিবেশ ছিল, তার মধ্যে আই ওয়াজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি প্রবাবলি। না না ট্রু, আমি এটা সত্যি বলছি যে মানে বাবা মাদের শিক্ষাগত যোগ্যতার সাথে আমার কোনো মানে আসেই না, মানে কারণ আমি ক্লাস 12-এর পরেই আমার ইন্ডাস্ট্রিতে ঢোকা, 18 ইয়ার্স আমি তার মধ্যে ঢুকে গেছিলাম ইন্ডাস্ট্রিতে। সো বিউটি পার্লার ওয়াজ মাই ফার্স্ট সিরিয়াল আলফা বাংলার জন্য, অ্যান্ড 25 ইয়ার্স চলে মানে পা দিয়েছি এখন। অ্যান্ড হ্যাঁ ঠিক আছে, I graduated here in this industry. আর বাবা মার সাপোর্টটা সবসময় ছিল, এন্ড সেটার জন্য তোমার এই যে অভিনয়ের যে প্রতিভাটা, মানে এটা তোমার কি সিরিয়াল করতে করতে তোমার সেটা হয়েছে নাকি নিজের ভেতরে? ছোটবেলা থেকেই আমাদের যেহেতু একটা কালচারাল এনভায়রনমেন্ট ছিল, আমাদের বিল্ডিংও একটা মানে কালচারালি স্ট্রং বিল্ডিং আমাদের স্বাস্থ্যিক, সেখানে আমার বিল্ডিংটা খুব হেল্প করেছে। আচ্ছা, আমার ছোটবেলা থেকে স্টেজের নাটক থেকে আমার স্কুল খুব হেল্প করেছে ফর প্লেস, ড্রামাস ইত্যাদি ইত্যাদি। ওগুলো করে করে নাচ আমাকে হেল্প করেছে, যেহেতু আমি থাঙ্কু মুনিকুটির কাছে শিখেছি। সুতরাং ওই ভারতনাট্যমের ট্রেনিং ইত্যাদি সবকিছু মিলিয়ে মানে আমার বেড়ে ওঠা, সেটা হেল্প করেছে আমাকে। বাট ক্রাফটটাকে শিখতে আমাকে হেল্প করেছে ছবি দেখা, সেটার আমার আগ্রহ ছিল। আমার সেলফ টট অ্যাক্টর, আমাকে মানে আলাদা করে কেউ শেখায়নি। হ্যাঁ, সিনিয়র্সরা প্রচুর শিখিয়েছেন, ইন্ডাস্ট্রি প্রচুর শিখিয়েছে, আর তার জন্য আমি কৃতজ্ঞ। আমার ইন্ডাস্ট্রি অনেক কিছু আমাকে দিয়েছে। এবারে তোমার একটা ব্যক্তিগত প্রশ্নে চলে যাচ্ছি। এই রে, হ্যাঁ, এটাই তো ব্যক্তিগত, কত কিছু ব্যক্তিগত বলে দিলাম।
এটা সমষ্টিগত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা দুজনেই যথেষ্ট শিক্ষিত, এবং শিক্ষিত মানে হচ্ছে যে মানে ওই আমি প্রথাগত বলছি না, তোমরা ফিল্মের দিক থেকে বলো, এমনি তোমাদের কালচারাল দিক থেকে, সব দিক থেকে যথেষ্ট শিক্ষিত। ফলে তোমাকে একটা দুটো প্রশ্ন আমি করছি, যে এই প্রশ্নগুলো মানুষেরও কৌতূহল, আমাদের পডকাস্টেরও কৌতূহল থাকে, সেই জন্য করছি। তুমি যতটা তার মধ্যে সম্ভব ততটা উত্তর দেবে, না দিতে পারলে দেবে না। ওকে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা শুনেছিলাম যে তুমি ছোটবেলায় একটা ভুল করেছিলে, মানে তুমি চলে গিয়ে বিয়ে করেছিলে। এটা একটা আমাদের শোনা কথা, তাই তো? I don't want to answer that, it's too personal. ওকে ওকে, তো সেটা তোমার 10 বছরের বোধ রিলেশন ছিল বা সামথিং, ওটা তোমার ভেঙে যায়। আমি একটা কথা বলি নিবেদিতা দি, বিকজ এখন টাইম স্পেসটা একদম পাল্টে গেছে, আর আমরা একদম অন্য ডাইমেনশনস ওর সামনে এই কারণে বলছি কারণ তোমার ভীষণ ভালো বন্ধু, ও খুব ভালো করে জানে, কিন্তু দর্শকদের আর নতুন করে এটা বলার দরকার নেই। এটা একদম আলাদা লাইফ। ওটা আমার মনে হচ্ছে যে ওটা একটা অন্য জীবন ছিল বলে কি মনে হয়? সরি, সেটা কি তোমার একটা খুব খারাপ চ্যাপ্টার না? যে কোনো চ্যাপ্টার ইজ আ লেসন ইন লাইফ, সো ইট ওয়াজ আ চ্যাপ্টার which was taught me a lot of lesson and I've grown through that. আমি অনেকটা এগিয়ে গেছি সেখান থেকে। সে তো বটেই। কবে আর এখন কবে? ছোটবেলা ছিল, ওটা ছোটবেলা ছিল। তোমরা এই একটা বছর কিরকম ভাবে কাটালে একটু বলো এবারে। এবার তোমাদের অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ, প্রচুর ঘুরেছি আমরা প্রচুর ঘুরেছি আমরা, প্রচুর হই করেছি। রিয়ানের পড়াশোনার সময়ও পড়াশোনা কি দেখে বেসিক্যালি? আমরা দুজনেই, মানে আমি দেখি, আমার কিছু সাবজেক্টস আছে, ওর কিছু সাবজেক্টস আছে, তো আমরা ভাগ করে নিয়েছি। দুষ্টু টু দি পাওয়ার ইনফিনিটি ছিল, কিন্তু মা হিসেবে ভীষণ পার্টিকুলার। তার মধ্যে আমাদের একসাথে কাজ করা একটা ছবি কালিয়াচক চ্যাপ্টার 1 রিলিজ করেছে। তো একটা কথা বলি, তোমরা দুজনে যখন ফিল্মে, যে একটা বাড়িতে একজন পরিচালনা করেন আর একজন অভিনয় করেন, তো অবভিয়াসলি ছবি তৈরি নিয়ে তো সারাক্ষণ কথা হওয়াটা খুব স্বাভাবিক, এবং নতুন নতুন আইডিয়াস, ছবি পরিচালনা, যেহেতু তোমার মাও ছবি পরিচালনার সঙ্গে মানে বাড়িটাতেই একটা আছে, মানে তোমাদের কি আইডিয়াস গুলো নিয়ে খুব খুব কথা হয় নাকি অন্যান্য বিষয়? প্রচন্ড কথা হয় আমাদের, রীতিমতন উই ইট, স্লিপ, ড্রিঙ্ক, সিনেমা। হ্যাঁ, সুতরাং আমরা এটা নিয়ে থাকতে ভালোবাসি। ও পরিচালক, অভিনেতা, আমি অভিনেত্রী। আগে কি হব জানি না, বাড়িতে আরেকজন এডিটর তৈরি হয়ে গেছে, রিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস লাইক খুব ভালো এডিট করে। সুতরাং আমাদের ওই কাজের মধ্যে, টেকনিক্যাল ব্যাপারের জগতের মধ্যে থাকতে মানে ভালো লাগে। এরকম একটা ফ্যামিলি থেকে একটা ভালো প্রোডাকশন আসবে, এটাই আশা করা যায়। ওয়েল, সেটা তো সময় বলতে পারবে। তোমার কি একটু পরিচালনার দিকে নজরটা যাচ্ছে আস্তে আস্তে? নজর তো অনেক দিকেই আছে, এবার যেদিকে জীবন নিয়ে যাবে সেই দিকে যাওয়াটা বেটার, আর সেটাতে ফোকাস করছি এখন। তুমি ওর থেকে কিছু শিখছো? রোজ ক্যামেরা ফ্রেমিং, হ্যাঁ না, টেকনিক্যালি হি ইজ সো সাউন্ড অ্যাকচুয়ালি। এখন তো টেকনিক্যালি, আর ও কম্পিউটার পড়াশোনাটা ভীষণ, মানে একটা ভীষণ অনেস্ট পড়াশুনো, অভিনয় চর্চা জানার ইচ্ছে, একটা কুটকুট করে এটা থেকে ওটা বার করলাম, ওটা থেকে ওটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে ওটা তো আছেই, সেটা কিউরিওসিটি তো থাকবেই প্রত্যেকটা জিনিসের। এটা কি, আর এটা একটা ইভলভিং সময়, এটা ট্রানজিশনের সময়। একদম, এটাই আমি বলছিলাম যে এই সময়টা কিন্তু অদ্ভুত, কোনো হিরো তৈরি হচ্ছে না। মানে তুমি দেখো শাহরুখ খানের পরে কিন্তু কোনো হিরো নেই। আমাদের জেনারেশনের হিরো, কিন্তু তারপরে সেই রকম মানে লার্জার দ্যান লাইফ বলে কিন্তু সেরকম ভাবে কি কিছু হচ্ছে? এখন তো এআই এও হিরো তৈরি হয়ে গেছে, এআই তো হিরো তৈরি, সেটা তো আর ক্রিয়েটিভিটিকে এক্সচেঞ্জ করতে পারবে না। এবার একটু প্রশ্নটা রূপাঞ্জনার দিকে যাচ্ছে। ওকে, ঠিক আছে। প্রশ্ন শুনলেই কেমন যেন মনে হচ্ছে আবার পরীক্ষার্থে বসছি। একদম 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 গল্প, কৌতূহল। হ্যাঁ, প্রশ্ন না, আমার কৌতূহল। ঠিক আছে, প্রথম কথা, তুমি এত কম ছবি, এত কম সিরিয়াল করো কেন? মানে চায় না, লোকে বলে না, এটা আমি বিশ্বাস করি না। প্রাইমারিলি টেলিভিশন করি, কারণ আমার মনে হয় এটা আমার চাকরি, সুতরাং সেটা আমাকে খুব ব্যস্ত রাখে। গত 25 বছর খুব ব্যস্ত রেখেছে। আর ছবিতে যেরকম সুযোগ আসে, যে ধরনের চরিত্র আগে আসতো, সেখানে আমি নিজেকে ফিট ইন করতে পারতাম না কোথাও, তো আই স্টেড ব্যাক।
ডিপেন্ড করে না, মানে কিরকম চরিত্র একটু উদাহরণ দাও। দেখো টেলিভিশনে এখন টেলিভিশন মিটি রোল ছাড়া কিছু করি না। এখানে ছবির ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে। ছবি যেভাবে লজিস্টিক্যালি হয় এখানে কলকাতায়, সেখানে কোথাও ডেটস নিয়ে খুব সমস্যা হয়ে যায় ইত্যাদি। একটা ফেজ ছিল যেখানে মনে করো আমি টেলিভিশন থেকে দূরে ছিলাম ফর 2 ইয়ার, ছবিও করেছি, কিন্তু ওই আমার মনের মতো রোলটাও হতে হবে। মনে হয় যে একটা অভিনেতার ওই জিনিসগুলো নিজেকে কন্টিনিউয়াসলি ওই ঘষা মাজা করতে করতে একটা সময় চলে আসে যেখানে মনে হয় যে পরের ইনিংসটা এবার কিভাবে আমি তৈরি করতে চাই, সেটা আমার উপর। আচ্ছা, যে তুমি তো খুব মানে মিটুতে তুমি ভীষণভাবে ভোকাল হয়েছিলে। মিটুতে আমি একমাত্র ভোকাল হয়েছিলাম একদমই কলকাতা এবং পশ্চিমবঙ্গ থেকে, এবং যার নামে তুমি বলেছিলে, সরাসরি বলেছিলে, এবং সেটা নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে সত্যি কথা, কোনো কাজ হয়নি, যেটা আমাদের খালি চোখে মনে হয়। খালি চোখে যেটা মনে হয় সেটা অনেকটা আলাদা আসল ঘটনা থেকে। সুতরাং কাজ হয়নি কি হয় না বা হবে না, কিন্তু আমার মনে হয় যে প্রতিবাদ বা whistle blowing is very important in our industry or per se any industry. প্রত্যেকটা জায়গায় খুব ইম্পর্টেন্ট, whistle blowers থাকা খুব দরকার। তুমি যেভাবে ভোকাল হয়েছিলে, তোমার একটা অফিসে গেছিলে, সেখানে তোমার সঙ্গে মিসবিহেভ করা হয়েছিল এবং তারপর তুমি ছিটকে বেরিয়ে এসেছিলে এবং সেটা নিয়ে তুমি প্রতিবাদ করেছিলে ইত্যাদি, এবং সেটা তারপরেও কিন্তু অনেকের সঙ্গে হয়েছে, এবং কোনো অভিনেত্রী আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন এই ব্যাপারে। হ্যাঁ, তো তখন তোমার মনে হয়েছিল যে তুমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি বা কিছু বা এরকম? এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কোনো মানে আমার কোনো চিন্তা ভাবনাও আসেনি, কারণ এটা একদম অন্য বিষয়। যেই জায়গায় যাওয়ার কথা সেখানে আমি গেছি, পরে ডেফিনেটলি গেছি, আরেকজন মহিলার সাপোর্টেই গেছি। আর এই হ্যারাসমেন্টটা যেটা অনেক সময় আননোটিসড হয়ে চলে যায় আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, আমি বলি সব কর্পোরেট সেক্টরের ক্ষেত্রেই, সব ক্ষেত্রে হয়, কিন্তু ফিল্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, কারণ ওটা যেহেতু ওটা মানে দর্শন মানে দেখা দিয়ে কাজটা তো বেশি, মানে সেই জন্য বোধহয় সেটাতে একটু বেশি আমার মনে হয় কোথাও আফটার 2019 there is a shift, একটা শিফট হয়েছে। আগে যেগুলো হতো সেগুলো এখন অনেক কম হচ্ছে তুলনামূলকভাবে, যেভাবে ইন্ডাস্ট্রি গ্রো করছে বা যেভাবে যা হচ্ছে। এখন ভার্বাল অ্যাবিউজ অনেক কমে গেছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক ধরনের, মানে প্রত্যেকটা, আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় আছে। সুতরাং যে কোনো কর্পোরেট রিলেটেড পিপল আর গেটিং মোর অ্যাওয়্যার অফ দ্য নর্মস। তো সেইগুলো রিফর্মেশনটা কোথাও এখন হচ্ছে, আর সেই রিফর্মেশনটা সময় লাগবে, কিন্তু একদম যে হবে না, শুধরোচ্ছে, অফকোর্স শুধুতে বাধ্যটা জানি না, মানে বাধ্য তো কাউকে করা যায় না। দুষ্টু বাচ্চা তো দুষ্টু বাচ্চাই থাকবে। এবার দুষ্টু বাচ্চাকে যদি বোঝানো হয় যে এইগুলো তোমার প্যারামিটার, এগুলো করো না, এর বাইরে তুমি যেও না, একটা ডিসিপ্লিন স্ট্রাইক করতে হবে, সেই ডিসিপ্লিনটা করার চেষ্টা করা হচ্ছে। অনেকগুলো ফোরাম তৈরি হয়ে গেছে, সুতরাং অনেক জায়গা থেকে গভর্নমেন্টেরও আমরা হেল্প পাচ্ছি, আর সেক্ষেত্রে তো ভালোই হচ্ছে। সত্যি কোনো ইয়ে হয়েছে, কারণ কেরালাতে যেটা হলো, ধরো একজনকে পুরোপুরি হেমা কমিশন, তো সেখান থেকে পরিচালককে পুরো বাদ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, শুনেছি, আমি পড়েছি। হ্যাঁ, তো এখানে তো কোনো পরিচালককে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য অন্তত বাদ দিয়ে দেওয়া হয়। আমাদের ইন্ডাস্ট্রি এখনো ইন্ডাস্ট্রিকে অনেকটা পথ চলতে হবে আমার মনে হয়, টু আন্ডারস্ট্যান্ড, টু গেট অর্গানাইজড, অ্যান্ড ইট ইজ গেটিং অর্গানাইজড। অ্যান্ড দেখো, একটা কথা বলবো, আফটার অল ইট ইজ আ ভেরি স্মল রিজনাল ইন্ডাস্ট্রি, সেখানে নিজেদের এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভালটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায় আমার মনে হয়। সেক্ষেত্রে মানুষের অনেক সময় দেখা গেছে যে ট্রমা নিয়েও মানুষ কাজ করে গেছে, কিন্তু সেটা অ্যাড্রেস করারও সময় এসে গেছে, সেটা করা হচ্ছে। আর সেটা করতে করতে আমার মনে হয় আফটার সাম টাইম, ওয়েন আওয়ার চিলড্রেন উইল গ্রো আপ, যদি ইন্ডাস্ট্রিতে এখানে ভবিষ্যতে কাজ করে,
they will know the parameters well. হ্যাঁ হ্যাঁ, সে তো ডেফিনেটলি। আচ্ছা, একদম অন্য বিষয়ে চলে যাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, যেমন না না তোমাকে জিজ্ঞেস করি। Very supportive actually, he's very supportive, he understands well and he's my best friend. আমার ভীষণ ভালো বন্ধু বলে ওটা বোঝে। সে তো বোঝাই যাচ্ছে, কারণ তোমাদের বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যায় তোমরা কতটা নিজেদের মধ্যে, মানে তোমরা বন্ধু এবং তোমরা কতটা কম্প্যাটেবল। থ্যাংক ইউ। আর একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, যে এই যে তুমি বলছো যে আস্তে আস্তে নিশ্চয়ই কমবে, বা এই ধরনের ভার্বাল অ্যাবিউজ বা এমনি চেষ্টা করা, হ্যারাসমেন্ট, ফিজিক্যাল অ্যাবিউজ, এগুলো তো মানে সব জায়গায় আছে, মানে এমন কোনো ক্ষেত্র নেই যে নেই। অ্যাকচুয়ালি সিনেমার ল্যাঙ্গুয়েজটা অনেকটা আলাদা তো। আমাদের সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজের মধ্যে, অডিও ভিজুয়াল মিডিয়ামের মধ্যে it is like a football match, body contact game. সেই বডি কন্ট্যাক্ট গেমে, ওটা আমি মিন করতে চেয়েছি, এক্স্যাক্টলি বডি কন্ট্যাক্ট গেমে কতটা মানে কন্ট্যাক্ট, টু বি আ প্রফেশনাল প্রপারলি, দ্যাটস আ কোচিং। মানে আমি ওর এই যে এতে রাখলাম হাতটা, এটাতে ওর কিন্তু কোনো ফিলিং হবে না, কিন্তু ঠিক ওই রকম ভাবে যেটা হবে সেটা ঠিক বোঝানো যাবে না। ইন্টেনশনটা খুব ম্যাটার করে, কিভাবে সে এটা করছে তার উপর কিন্তু পুরো জিনিসটা নির্ভর করছে। মানে একই সেম, তুমি লোককে বোঝাতেও পারবে না, কিছুই না, তাকাচ্ছে, বলবে ও আমার তাকিয়ে আছে, কিন্তু তাকানোর যে ধরনটা তার মধ্যেই তো আসলে আমাদের বোধহয় ইন্ডাস্ট্রি অ্যান্ড যদি শো বিজনেস বলো, তাহলে অনেক মেথ আছে, প্রচুর মেথ আছে। সেই মেথগুলো মনে হয় যে সেগুলো মেথই আস্তে আস্তে অনেক বদলে গেছে। যারা বদলাতে চায় ভেতর থেকে, তারা বদলে নিজেদের আলাদা জায়গাও করে নিয়েছে। তো সেইটা আমার মনে হয় সেটাকে সম্মান করা উচিত, রেসপেক্ট করা উচিত পার্সোনাল স্পেসের জায়গা থেকে। আর যাদের পারসেপশন আলাদা হয়, মনে করো বলে না যে ইন্ডাস্ট্রিতে সবাই আমরা নামি, লাইনে নামি ইত্যাদি, আমরা তো সব তো শুনি। সেখানে আমরা ছোটবেলা থেকে, আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকেছি 18 বছর বয়স থেকে আমি শুনে এসেছি, রেমুনারেশন বলতো না ওরা, পারিশ্রমিকও বলতো না, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতো, মানে হয়ে যাচ্ছে টাইপের সবকিছু। সো ওই চলতা হ্যাঁটা বোধহয় এখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হওয়া খুব কাঙ্ক্ষিত, মানে হতেই হবে, কারণ ভদ্রতাটা যদি ধরো কিছু একটা আসবে, তুমিও এটা থেকে, তুমি এই যে নতুন পরিচালক হিসেবে, তো তোমরা মানে ধরো, আমি নতুন বলবো এই কারণে কারণ বয়সটা বড্ড অল্প, তো আস্তে আস্তে তো তোমাদের মতো পরিচালক অনেক আসছে, মানে এরকম নয় যে এই 4 জনই আছে তা নয়, অনেক পরিচালক আসছে, অনেক নতুন নতুন ধরনের ছবি হচ্ছে, আর এখন কন্টেন্ট প্রধান হয়ে গেছে। ঠিক ওই একজন হিরো হিরোইন দিলেই সেই ছবিটা হিট করে যাবে সেরকমও চলছে না। তো এই যে ফিল্মের কন্ডিশনটা, সেটা আমি তোমায় জিজ্ঞেস করবো, ওইদিকে আর যাচ্ছি না। সেটা কি মনে হয়, সেটা কি ইট ইজ মানে সত্যি সত্যি কন্টেন্টটা এলে মানুষ দেখবে, নাকি সত্যি একটা ভারী চাই, হিরো হিরোইন চাই? ডিপেন্ড করে। আমি এখানে বলবো যে হ্যাঁ, অফকোর্স নতুন নতুন ডিরেক্টরসরা আসছে, যত ফ্রেশ মাথা আসবে, তত ফ্রেশ আইডিয়াস আসবে, তত ফ্রেশ কন্টেন্টস আমরা দেখতে পাবো। কারণ আমার চিন্তা আর একজনের চিন্তা, অন্য আরেকজনের চিন্তা, সবার চিন্তা আলাদা হবে। আমাদের 3 জনের কাছে, আমি সাপোজ বললাম টম, ডিক অ্যান্ড হ্যারি, 3 জনের কাছে 3টে গল্প, মানে সেম গল্প গেছে, তাদের বানানো ছবিটা কিন্তু 3টে 3 রকম হবে। দিস ইজ আ গুড সাইড অফ আর বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, যে অনেক নতুন পরিচালক আসছে, কন্টেন্ট ড্রিভেন ছবি হচ্ছে, কারণ সেটাই হওয়া উচিত। কোনো ছবিকে ফর্মুলার মধ্যে ফেলা যায় না, দেয়ার ইজ এ সায়েন্স বিহাইন্ড আ ফিল্ম। যে প্রেমের থেকে রহস্য রোমাঞ্চ বেশি আসছে, ভূত রহস্য রোমাঞ্চ এইগুলো খুব চলছে, মানে কেন, সাইকোলজি কি বলছে চলছে, কিন্তু বলাটা ঠিক হবে না। আমার মনে হয় বানানো হচ্ছে বেশি, কারণ যারা ক্রিয়েটার্স, তাদের মনে হচ্ছে যে এই গল্পগুলো এখন মানুষের ভালো লাগবে। প্রধান বলছে যদি ছোট এক্সাম্পল দিই, খাদান হ্যাজ ওয়ার্কড কমার্শিয়াল ভায়াবিলিটির জন্য, যাতে দর্শকরা খুব ইজিলি পপকর্ন খেতে খেতে একটা ফোন চলে এলো, তারপরেও যাতে গল্প কানেক্ট করতে পারে, সেটা ভেবেই মেকাররা বানিয়েছে, যাতে দর্শকের পরিধিটা বাড়ে, দর্শক সংখ্যা বাড়ে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টার্গেট অডিয়েন্সের মধ্যে যাতে বেস্ট না থাকে। এবার খাদানকে দেখা দেখি যদি 5টা ছবি খাদান ওয়ার্ক করেছে বলে আমরা খাদানের মতন বানাই, আমি হলপ করে বলতে পারি 5টা ছবি ওয়ার্ক করবে না।
আমি বলছি না স্টার ভ্যালুর কোনো ভ্যালু নেই, অফকোর্স যে দে পুল ক্রাউডস, অফকোর্স দে পুল ইট, বাট অ্যাট দ্য সেম টাইম যেরকম অটোগ্রাফের মতন চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জির মতন একজন ভদ্রলোককেই দরকার ছিল, সেটা একজন নতুন মানে একযুগ হয়ে গেছে, একযুগ হলেও সেটা ইফ উই টেক ইট অ্যাজ আ টেস্ট কেস, তাহলে কিন্তু এরকম দরকার ছিল। আমাদের খাকি বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু বুম্বাদাকে ওখানে দরকার ছিল। হ্যাঁ হতে পারে, কিন্তু তোমার কি মনে হয় এই মুহূর্তে যদি অটোগ্রাফ তৈরি হতো তাহলে কি বুম্বাদার জায়গায় অন্য কাউকে নিয়ে অটোগ্রাফটা করা যেত না? করতেই পারা যেত এখন যদি তৈরি হয়। কিছু ক্লাসিক অ্যাক্ট তো আমাদের জীবনে থেকে গেছে, এরকম ছোট ছোট মুভিও কিন্তু আমাদের থেকে যেতেই পারে, প্রত্যেকটা জেনারেশনেরই থাকা উচিত আমার মনে হয়, তাই না? কারণ আমরা ছোটবেলায় যেভাবে বড় হয়েছি, রাতুল আমার সাথে আমার বোধহয় অ্যাগ্রি করবে যে ও কিন্তু বাবা মাদের হিরো হিরোইনদেরকেই কিন্তু অ্যাপ্রিসিয়েট করে এসছে। আমাদের বাবা মাদের হিরো হিরোইন মানে হচ্ছে উত্তম সুচিত্রা, সাবিত্রী, এরা হচ্ছে সুপ্রিয়া দেবী, অনিল চ্যাটার্জি, মানে এই ধারাটা, এই জেনারেশনটা। কিন্তু তারা কিন্তু আমাদের জেনারেশন হিরো হিরোইন, সুতরাং ওই জেনারেশনটা উইড বি পাসড অন। আমার মনে হয় যারা সেভাবে দেখতে পছন্দ করে, জেনারেশনাল অ্যাডসও আছে, আমরা যেটা অ্যাপ্রিসিয়েট করছি, যেটা আমাদেরকে বেশি দেখানো হয়েছে, সেটা আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু অতটা মানে দেখবে না। কিন্তু আমরা যদি ভ্যালুসটা ইনস্টিল করতে থাকি তাহলে সেটা পাসড অন হবে। হ্যাঁ হবে, যেমন ফেলুদা দেখবে সব বাচ্চা, একদম সব বাচ্চা, আমরা ফেলুদা দেখবে না এরকম বাঙালি বাচ্চা কিন্তু খুব কম আছে, তাই না? খুব কম আছে, কারণ কিছু না দেখলেও বাবা মারা জোর করে প্রথমে বসায়, তারপর একটা বয়সে জোর করে বসানো হয়, তারপরের বয়সে ওরা নিজেরাই খুলে দেখে। হ্যাঁ মানে আমরা তো তাই করেছি, আমাদের বলো না সত্যজিৎ বেরোলেই আমাদের সঙ্গে বাড়িতে আসতো এবং আমি জাস্ট বলছি সোনার কেল্লা আমি যে কতবার দেখেছি, কারণ আমার এই মানে আগের জন্ম, পূর্ব জন্ম ইত্যাদিতে আমার ভালো লেগেছে, মানে সাবজেক্টটা এত ইন্টারেস্টিংলি স্টোরি টেলিংটা ছিল। সেটা ছোটবেলায় কোথায় যেন ওই সোনার কেল্লা মানে হচ্ছে জয়সলমেরটাকে, ওটা আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে, জয়সলমেরে যাবো, দেখবো সোনার কেল্লা, এই ভিজুয়াল মেমোরিজ গুলো তৈরি হয়ে যায়। সোনার কেল্লা দেখাটা বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে এবং তৈরি করেছেন তো সত্যজিৎ রায়, আর তো কেউ করতে পারে। মানে তুমি বলছো যে তোমার শ্বশুর শাশুড়ি, এবং তোমরা কি এরকম কোনো ফ্যামিলি একটা ট্যুরে গেছো শ্বশুর শাশুড়ি? খুব ইচ্ছে আছে, এখনো অবধি হয়নি সেটা, কারণ 1 বছর সবে হয়েছে আমাদের এই নতুন জীবনে, তাই খুব ইচ্ছে আছে সামনে একটা ভীষণ সুন্দর ইন্টারেস্টিং একটা কিছু হোক, এটা চাই। আর জমিয়ে কিছু একটা হোক, টাচউড, সেটা আমরা চাই। হ্যাঁ সেটা করো। আর আমরা মোটামুটি গল্পের শেষের দিকে চলে এসেছি, আশা করি। আফসোস কি আছে? আফসোস এখন আর কিছু নেই ক্যারিয়ারে, না ক্যারিয়ারের আমার যে অনেকেই অনেক কিছু পায় না, পেয়েছি আমি, আই এম ব্লেসড। আর আগামী দিনেও জীবনটা যেভাবে দেখবো আমি, পড়ে আছে, এখনো সময় আছে, অ্যাচিভ করার মতো অনেকটা সময় আছে দুজনেরই। তোমার এখন ভবিষ্যতের প্ল্যানিং কি বলে? ছবি, বড় পর্দা, বড় হিট, এগুলো তো নিশ্চয়ই আছে, এগুলো কি করে কি করছো সেটা কি? আমি ছবিকে, যখন আমি ফিল্ম মেকিং শুরু করেছিলাম, আমি নিজেকে প্রমিস করেছিলাম যে আমি ছবিকে প্রজেক্ট হিসেবে দেখব না। কাজেই আমি অন্যান্য অনেক কাজের সঙ্গে যুক্ত, যাতে আমার ইএমআইস ডিপেন্ড না করে ফিল্ম মেকিংয়ের উপর, এবং তার জন্যেই হয়তো আমি ছবি ছাড়তে পারি। আমার খুব একজন ট্যালেন্টেড রাইটারের সঙ্গে আই হ্যাভ কোলাবোরেটেড, যে কালিয়াচক চ্যাপ্টার 1 লিখেছিল, অ্যান্ড উই হ্যাভ ফর্মড আ স্টোরি অ্যান্ড উই আর ওয়ার্কিং অন দ্যাট। তারপর মানে ওটাতে হয়তো ও নেই, কিন্তু ও অন্য ক্যাপাসিটিতে থাকবে, সেটা ক্রমশ প্রকাশ্য। ইট উইল বি এ বিগ ফিল্ম, বাট আই এম ভেরি লাকি যে ও আমার ছবিতে ইয়ে করেছে। কারণ ওর না ওর নিজের যে নেয়া নেইটা মানে আই এম ভেরি গ্ল্যাড যে ও যেভাবে আমার প্রজেক্টে কাজ করেছে, she has given, I have also given her the freedom যে you design your own character, because আমি প্রত্যেক কলাকুশলীকে, প্রত্যেক অ্যাক্টার্স, প্রত্যেক আলাদা ডিপার্টমেন্টের তাদেরকে যখন হায়ার করছি, আই এম হায়ারিং দেয়ার ব্রিলিয়েন্স, আই ক্যানট লিমিট দেম।
আমি অফকোর্স জানি যে where I want to go, but at the same time if they want to add something, রাইট, তো সেটাকে আমি কিন্তু নিতে যাই জার্নিতে। আ ফিল্ম, আই ফার্মলি বিলিভ আ ফিল্ম টেকস ইটস ওন শেপ, নিজস্ব শেপ নিতে শুরু করে। আই এম রিয়েলি লাকি যে আমি প্রথম 3টে ছবিতে রূপাঞ্জনা অভিনয় করেছে, এবং আমি ওকে এমন চরিত্র দিতে চাই যেগুলোতে ও মানে যেটা ওকে দেয়াটা জাস্টিফাইড হবে। বাংলায় আমার প্রিয় অভিনেতা অফকোর্স তুলসী চক্রবর্তী ছবি পরশ পাথর দেখে আমাকে এত ভাবিয়েছিল ছবি, এবং সেখানে জহর রায়ের ক্যারেক্টার নিয়ে কেউ কথা বলে না। আমার অভিনেতা মানে মা বাবাদের আমলের অভিনেতা বলতে গেলে তো সবারই মানে কয়েকজন লেজেন্ডারি, সৌমিত্র জেঠু, এরা সবাই আছেন। আর নিজেদের জেনারেশনের বাংলায় বলতে হয়, বাংলার অভিনেতা সবই আছে, হ্যাঁ সব আছে, হ্যাঁ রোহিত শর্মার মতনই বলি, সব আছে বহুত আছে। আমরা ভীষণ হাসি বাড়িতে, সারাক্ষণ আমরা হি হি করতে থাকি। প্রত্যেকজন ভালো, নিজের জায়গায় প্রত্যেকজন খুব ভালো। যে লিমিটেড রিসোর্সে কাজ হয় সেখানে ভালো না বলে তো আর কি মার খাবো না, ভালো বলতে হবে কি। প্রিয় অভিনেত্রী আমার মিমিকে খুব ভালো লেগেছিল, পোস্ততে ভীষণ ভালো লেগেছিল মিমিকে। অনন্যা চ্যাটার্জি খুব প্রিয়। আর কে হিরোদের জিদ্দা বাবা, জিদ্দা মানে আমি আফটার সিইং বেঙ্গল চ্যাপ্টার 1, জিৎ মান্নানি ওয়াজ গ্রেট। জিদ্দা ইজ আ সুপারস্টার, ভীষণ ভালো অ্যাক্টর হয়ে গেছে। ও তো জিদ্দা আর বোম্বাদার কথা বললো না, আমার ভীষণ প্রিয়, ডেফিনেটলি প্রিয়। হ্যাঁ মিমিকে আবার খুব ভালো লাগে, সবাই ভালো, সবই আছে। সর্বনাশ করেছে আবার। ও আচ্ছা, দেখেছো তোমার মেমোরি কত শার্প। এলিফ্যান্টস মেমোরি অ্যাক্টরস আর জার্নালিস্টদের হয় সেটা। হ্যাঁ কি বলবো, তুমি প্রশ্ন করেছো। জয়েন করেছিলাম, তারপরে তার কাজগুলো কি করছো, মানে তারপরে মানে তারপর কোনো কাজ করিনি তো আমি। না বিজেপি বেঙ্গলে তো নেই, ডেফিনেটলি নেই। হ্যাঁ একদম স্বীকার করছি, বেঙ্গল বিজেপিতে নেই আমি। বেঙ্গল বিজেপিতে তুমি নেই না বেঙ্গলের বিজেপিটা নেই? বেঙ্গল বিজেপিতে আমি নেই। তুমি কোথায় আছো সেটা আমার এখন বলতে পারবো না। আছো না আমি নেই, আই জাস্ট আই হ্যাভ মানে কাম আউট অফ ইট। ইয়েস, বেঙ্গল বিজেপি থেকে আমি বেরিয়ে এসেছি। যাই হোক, তাহলে তো তুমি মানে বেঙ্গল বিজেপি থেকে বেরিয়ে এসে কোনোভাবে আর রাজনীতিতে যাওয়ার সময় এখন অনেক আছে পড়ে রাজনীতিতে। ওর দাদু হরিদাস ব্যানার্জি, তার ইন্ট্রোডাকশন ও বেটার দিতে পারবে। হ্যাঁ আমার দাদু, আমি মানে ছোটবেলা থেকে পলিটিক্স বাড়িতে, মানে পলিটিক্যাল রাজনৈতিক একটা যে এনভায়রনমেন্ট সেটা ছোটবেলা থেকেই দেখেছি। আমার নিজের দাদু প্রথম যুক্ত ফ্রন্ট, যে সব ফ্রন্ট মিলে 1971-এ, সেটার প্রথম কনভেনার ছিলেন আমার দাদু হরিদাস বন্দ্যোপাধ্যায়। তো ওনার হাতে কিন্তু এখন অনেক রেইনিং পলিটিশিয়ানস যারা ওনার হাতে ওনারা তৈরি। অ্যান্ড হি ওয়াজ আ very later on he was a very integral part of ফরওয়ার্ড ব্লক। আমার দাদু দুটো স্কুলও করেছিলেন নিজের, সুভাষ বিদ্যা মন্দির এবং দেশবন্ধু বিদ্যাপীঠ, সেগুলো এখন গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। আমার দিদা সেখানে পড়িয়ে she got a national award as well. তো I've seen things up close, কিন্তু না মায়ের মাসি মানে মায়ের বাবা স্কুল করেছিলেন হরিদাস বন্দ্যোপাধ্যায়, এবং মায়ের মাসি সেখানে আফটার পাসিং আউট শি কুড হ্যাভ গন প্লেসেস, বাট শি ডিসাইডেড টু স্লামের বাচ্চাদেরকে নিয়ে সারা জীবন কাজ করে গিয়ে তাদের অ্যাফিলিয়েশনস পাইয়ে, তাদের মিলস পাইয়ে, তাদের যে মানে তাদেরকে যাতে মেইন স্ট্রিমে তাদেরকে একটা সুযোগ দেয়া জীবনের,
তুমি ভালোভাবে একটা রাজনীতি বাড়ির সঙ্গে যুক্ত, ভীষণভাবে। তা তোমার কি মানে একদম রাজনীতিতে আসার ইচ্ছা আছে? আর মানে এত ড্রামাটিক কেরিয়ার সুইচ অলরেডি হয়ে গেছে, তা আমি মানে দ্য নেক্সট 10-15 ইয়ার্স তো এটা নিয়ে ভাবতে পারি। It will be too much of a switch. আইটি থেকে স্ট্রেট চলে এসেছে এমন একটা জব, আর ড্রামার এই মুহূর্তে জীবনে প্রয়োজন নেই। আই এম সো হ্যাপি এন্ড কন্টেন্ট। হ্যাঁ, আর তোমাদের দুজনকে দেখেও খুব ভালো লাগছে। আর আমরা গল্পটা এখানেই শেষ করছি। আর একটা কথা বলে শেষ করছি যে তোমাদের এই 1 বছরের জীবন যতটা সুন্দর কেটেছে, পুরো জীবনটা সেরকম সুন্দর কাটুক। থ্যাংক ইউ সো মাচ। তোমারও তাই কাটুক, তোমার জীবনটা খুব সুন্দর, আর আগামী দিনেও খুব সুন্দর কাটুক। সুন্দর থাকতেই একদম, কিছু করার নেই, জীবনটাকে সুন্দর করে নিতে হয়, ঠিকই, তাই না? যতটাই মন সুন্দর তো সব সুন্দর। থ্যাংক ইউ। তাহলে আমরা এখানেই এই রূপাঞ্জনার সঙ্গে এবং রূপাঞ্জনার বর রাতুলের সঙ্গে, রাতুল কিছু অবজেকশন মেলট বা মুখার্জি আগে বলো তো, রাতুল মিসেস রাতুল মুখার্জি এরকম করে বলা হতো না আগে? আমরা মিস্টার মিসেস এম মিস্টার মিসেস আর এর সঙ্গে আমরা গল্পটা এখানেই শেষ করছি। এবং ভীষণ ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে। আর খুব সুন্দর একটা কাপল, আর ওদের বৈবাহিক জীবন এবং ওদের বন্ধুত্বের জীবন খুব সুন্দরভাবে এগিয়ে চলুক এই আশা রেখে, এবং ওর ছেলে খুব সুন্দর করে বড় হয়ে উঠুক, আর বেশ ওদের সঙ্গে মিলে মিশে একটা হই হই করে জমাটি ফ্যামিলি চলুক, এটাই আশা রেখে আজকের এই গল্পটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আশপাশে সবাইকে নমস্কার। নমস্কার, আমি রাতুল মুখার্জি, রূপাঞ্জনা। আমরা সকল দর্শকদের বলবো যারা নিবেদিতা অনলাইন ফলো করেন, আমি তাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব, আমরা করব যে তারা যাতে নিবেদিতাদির এই চ্যানেলটা, যেখানে তিনি অনেক আমাদের ফিল্ডের বা ডিফারেন্ট ফিল্ডসের অনেক সেলিব্রিটি গেস্টসদেরকে এনে তাদের জীবনের বেশ সুন্দর সুন্দর ইনসাইটস দেন। খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন মাঝে মাঝে জিজ্ঞেস করেন। So we'll request everyone to watch and subscribe and follow online, and please stay tuned with Nivedita De's interviews and click on the bell icon. yes, ting tong.